ইরানের কোন বড় ভুলে খামেনি সহ শীর্ষ কর্তাদের খতম করতে সফল হলো আমেরিকা? খামেনি হত্যালীলায় আমেরিকা কি ধরনের সিক্রেট টেকনোলজি ব্যবহার করেছিল? আমেরিকার সঙ্গে অসম যুদ্ধে ইরানের দ্রুত স্ট্রাইক ব্যাকের আসল গল্পটা কি? ভারতের অগ্নি-2 মিসাইলের ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট নিয়ে কেন ভীত হয়ে পড়েছে পাকিস্তান? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই এপিসোডে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে গেলে বেশ কিছু কারণ এবং কায়েমি স্বার্থের প্রয়োজন হয়। আজকে ওয়েস্ট এশিয়া, সেখানে যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে তার জন্য বেশ কিছু কারণ এবং কায়েমি স্বার্থ আছে। অবশ্যই ইরান এবং আরবভুক্ত দেশগুলোর মধ্যে যে যুদ্ধকে ছড়িয়ে দেওয়া হয়েছে বা যে যুদ্ধ বা ভয়ঙ্কর যুদ্ধ ছড়িয়ে পড়েছে, সেই যুদ্ধের ফলাফল তা প্রভাব ফেলবে সারা বিশ্বের বাজার অর্থনীতি এবং সামরিক ক্ষেত্র, এবং অনেকেই মনে করছেন যে ভারতও বোধহয় তার থেকে বাদ পড়বে না। কী হয় সেটা অবশ্যই দেখতে হবে। কিন্তু যে ছবিটা উঠে আসছে তা হলো যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দম্ভের যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে ইরানের উপর বলে বিশেষজ্ঞরা মনে করছেন, সেই যুদ্ধে ইরান যেভাবে ক্ষতির মুখে পড়েছে বা তাদের সর্বোচ্চ নেতা খামেনিকে হারিয়েছে বা তাদের 7 জন HVTকে হারিয়েছে, এটাকে এড়ানো যেত যদি ইরান একটু সতর্ক হতো বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবং সেই সতর্কতা আগেই বলা হয়েছিল, কিন্তু ইরান কেন সতর্ক হয়নি তা আমরা বলতে পারবো না। যদিও ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির যে মৃতদেহের ছবি সোশ্যাল সাইটে ঘুরছে, সেই ছবি অবশ্যই গুগল AI দিয়ে জেনারেট করা হয়েছে বলে ফ্যাক্ট চেকিং বা একাধিক বিশেষজ্ঞরা তাই মনে করছেন। কিন্তু এই মৃত্যুটা বা 7 জন শীর্ষ আধিকারিকের মৃত্যু ঘটতো না যদি ইরান কিছু প্রিকশনস নিত। কারণ ইতিমধ্যেই যে তথ্য আমাদের কাছে আসছে, রাশিয়ার গোয়েন্দা সংস্থা KGB তারা ইরানকে সতর্ক করেছিল যে কোনো মুহূর্তে আমেরিকা ইরানের উপর বড় হামলা চালাতে পারে। কিন্তু সতর্কতা আসেনি, অতিরিক্ত আত্মবিশ্বাসী বোধহয় ইরান ছিল। মনে করে দেখুন, সকাল 9:30 প্রথম যেটা সামনে এসেছিল তা হলো ইরানের রাজধানী বা ক্যাপিটাল সিটি তেহরান। সেই তেহরানের যে রাডার সিস্টেম রয়েছে, সেই রাডার সিস্টেম অস্বাভাবিক আচরণ শুরু করলো এবং হট করেই সেই রাডার সিস্টেম তারা ম্যালফাংশনিং শুরু করে। সতর্কতা আসেনি। এরপর 9:34 প্রথম বিস্ফোরণের শব্দ শোনা গেল তেহরানের আউটস্কার্ট, যেখানে ইরানের মিলিটারি যে রাডার স্টেশনটি ছিল সেটাকে উড়িয়ে দেওয়া হলো বিস্ফোরণে। যখন বিস্ফোরণ শুরু হয়ে গেছে তখনও ইরানের একটি 7 হাই সিকিউরিটি কম্পাউন্ডে 7 জন শীর্ষ আধিকারিককে নিয়ে একটা হাই প্রোফাইল বৈঠক করছেন খামেনি। খামেনিকে বলা হয়েছিল যে আপনি দ্রুত ফোর্টিফাইড বাংকারে প্রবেশ করুন, চলে যান। যদি দেরি করেছিলেন সেই তথ্য আমরা জানতে পারছি, এবং একটু বেশি দেরি হয়েছিল। এরপর 9:45 ব্যাক টু ব্যাক ইসরায়েল এবং আমেরিকার প্রিসাইজড মাল্টিপল রকেট এবং GPS গাইডেড অ্যামুনেশন আছড়ে পড়ে ওই বিল্ডিংয়ে। সকাল 10টা সামনে আসে সেই ঘোষণা যে খামেনি আর নেই, এবং একই সঙ্গে তাদের ডিফেন্স মিনিস্টার সহ 7 জন শীর্ষ আধিকারিকের মৃত্যু ঘটেছে। এটা বড় ক্ষতি হয় ইরানের। এরপর পাশাপাশি ছবিটা উঠে আসে সকাল 10:30টার সময় ইরান প্রত্যাঘাতের প্রস্তুতি নেয়। তাদের যে লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল রয়েছে, এছাড়া তাদের যে অ্যাটাক ড্রোন ইউনিট রয়েছে তা নিয়ে। এবং একই সঙ্গে সেই সময় যে ছবিটা সামনে আসে যে এন্টায়ারলি মিডল ইস্টের যে এয়ার স্পেস তাকে ক্লোজ করা হয়। একাধিক গোয়েন্দা রিপোর্ট বা বিশেষজ্ঞরা যেটা মনে করছেন, বিভিন্ন রিপোর্ট যেগুলো সামনে আসছে তাতে দেখা যাচ্ছে যে আমেরিকাটা বুঝতে পেরেছিল যে শুধুমাত্র মিসাইল অ্যাটাক করে খামেনির মতো শীর্ষ আধিকারিককে হত্যা করা সম্ভব নয়। তাই বেশ কয়েক মাস ধরেই এই অপারেশন চালানোর আগেই তেহরান এবং সংলগ্ন অংশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA এর আন্ডার কভার এজেন্টরা তারা সক্রিয় ছিলেন। ইরান সতর্কতা গ্রহণ করেনি। তাই এই স্পেশাল অপারেশন চালানোর জন্য আমেরিকা বেছে নেয় তাদের কাছে নির্ভরযোগ্য টমাহক 5 ব্লক বাংকার বাস্টার ক্রুজ মিসাইল, এবং একই সঙ্গে জেরিচো 3, দ্বিতীয়টি ইসরায়েলের ICBM মিসাইল। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই টমাহক ক্রুজ মিসাইলকে বেছে নেওয়ার জন্য কতগুলো কারণ ছিল। প্রথম কথা, এটা ফোর্টিফাইড বাংকারকেও বাস্ট করাতে পারে, অর্থাৎ বাংকার বাস্টার মিসাইল হিসেবে সারা পৃথিবীতে এর সুখ্যাতি আছে। দ্বিতীয়ত, এই টমাহক ক্রুজ মিসাইলের রেঞ্জ 2500 কিলোমিটার, অর্থাৎ অনেক দূরবর্তী অংশ থেকেও তেহরানের উপর আক্রমণ চালানো সম্ভব, এটা আমেরিকা প্রথমেই স্থির করেছিল। এর পাশাপাশি এই টমাহক ক্রুজ মিসাইলের মাথায় 450 কেজির বেশি মারাত্মক বিস্ফোরককে ইনস্টল করা সম্ভব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মিসাইলের মধ্যে ডিজিটাল ক্যামেরা এবং ডিজিটাল ম্যাপস, GPS গাইডেড ম্যাপসকে ইনস্টল করা থাকে। ফলে অনেক দূর থেকে এই মিসাইলটিকে GPS গাইড করা সম্ভব হয়।
এবং সেই কারণে লক্ষ্যে পৌঁছানোর 20 কিলোমিটার আগে থেকেই এই টমাহক ক্রুজ মিসাইল টার্গেটকে ট্র্যাক অ্যান্ড লক করতে পারে, অর্থাৎ একদম পারফেক্ট প্রিসাইজড অ্যাটাক করতে পারে। একই সঙ্গে জেরিচো 3 ICBM মিসাইল এরও অত্যন্ত দুর্ধর্ষ পারফরমেন্স রয়েছে। কিন্তু শুধুমাত্র এই মিসাইল অ্যাটাক করলেই খামেনির মতো এত শীর্ষ একজন নেতাকে খতম করা সম্ভব নয়, আমেরিকা বুঝতে পেরেছিল, যে কারণে আমেরিকার গোয়েন্দা রিপোর্ট তার রিফ্লেকশনও ছিল। ঠিক সেই কারণে আমেরিকা এই অপারেশন চালাতে গিয়ে একটা সিক্রেট টেকনোলজি ব্যবহার করেছিল। সেই সিক্রেট টেকনোলজিটা হলো অ্যানথ্রপিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাউড। একদমই তাই, অর্থাৎ হিউম্যান ব্রেনের থেকে 100 গুণ বেশি এবং দ্রুত গতিতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাউডের মাধ্যমে যে কোনো এনিমিকে ট্র্যাক অ্যান্ড লক করা যায় এবং এনিমি প্যাটার্নকে খুব দ্রুত, অত্যন্ত দ্রুত গতির সঙ্গে চিহ্নিতকরণ করা যায়। যে কারণে ইরান যেখানে অবস্থান করছে, অর্থাৎ আমেরিকার সেন্ট্রাল থিয়েটার কমান্ডের মধ্যে ইরানের অবস্থান, সেই অংশে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা হয়েছিল সেন্ট্রাল কমান্ডের যে হেডকোয়ার্টার, অর্থাৎ আমেরিকার ফ্লোরিডায় বসে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা হয়েছিল আগের গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে, অর্থাৎ CIA যে রিপোর্ট দিয়েছিল তার ভিত্তিতে। এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে টার্গেটকে সুনিশ্চিত করার পরেই আমেরিকা এবং ইসরায়েলের তরফে মিসাইল অ্যাটাক করে একদম সুনিশ্চিতভাবে, সুনিপুণভাবে শত্রুকে, অর্থাৎ এনিমিকে এলিমিনেট করা হয় এবং পুরো অপারেশনটা এভাবে নিশ্চিত করা হয়েছিল। এর পাশাপাশি এই ছবিটা উঠে আসছে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে শুধুমাত্র আমেরিকা এই প্রথমবার এক্ষেত্রে ব্যবহার করলো না। গোয়েন্দারা বলছেন এর আগে যখন আমেরিকার তরফে ডেল্টা ফোর্স তারা প্রবেশ করেছিল বা অনুপ্রবেশ করেছিল ভেনিজুয়েলায়, সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার জন্য, তখনও নিকোলাস মাদুরোর যে অবস্থান তাকে সুনিশ্চিত করার জন্য এই অ্যানথ্রপিক AI ক্লাউড বা এই ধরনের টেকনোলজিকে ব্যবহার করেছিল আমেরিকা। এবার সবথেকে যে গুরুত্বপূর্ণ তথ্য গোয়েন্দাদের হাতে উঠে আসছে তা হলো যে কীভাবে এই সিক্রেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমেরিকা ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছিল। কারণ খামেনি এবং তার বডিগার্ডস যারা সবসময় খামেনিকে ঘিরে থাকতেন, তাদের মুভমেন্ট কোথায় যাচ্ছেন, কীভাবে সিকিউরিটি ডিপ্লয়মেন্ট করা হচ্ছে, এটা বোঝার জন্য ইরানের তরফেই স্পেশাল ক্যামেরা ব্যবহার করা হতো। এবং গোয়েন্দা তথ্য বলছে যে এই AI ক্লাউডের মাধ্যমে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেই সমস্ত ক্যামেরাগুলোকে হ্যাক করেছিল মোসাদ এবং CIA-এর এজেন্টরা। এবং সেই আন্ডার কভার এজেন্টদের পাঠানো ডেটাবেসের উপর বসেই ফ্লোরিডায় গোটা অপারেশনকে চূড়ান্ত করা হয়েছিল এবং তারপরেই চূড়ান্ত অপারেশনের জন্য প্রস্তুত হয় আমেরিকা এবং ইসরায়েল। আপনারা ফলো করে দেখবেন যে আমেরিকার প্রথম পর্বের আক্রমণের সামনে ইরান যেন অনেকটাই হাঁটু মুড়ে বসে পড়েছিল। বিশেষজ্ঞরা বলছেন তার কারণ ছিল ইরানের অত্যাধিক চীনের উপর নির্ভরতা, অর্থাৎ চীনের যুদ্ধাস্ত্রের উপর নির্ভরতা। এবং গোয়েন্দারা দেখেছেন যে স্যাটেলাইট ইমেজগুলো তাদের কাছে এসছে, সেগুলোকে অ্যানালিসিস করে যে তথ্য পাওয়া যাচ্ছে, এই আমেরিকার অপারেশন চালানোর আগেই চীনের থেকে Y-20 তাদের যে বিগ এয়ারক্রাফট আছে, সেই এয়ারক্রাফটের মাধ্যমে প্রচুর পরিমাণে যুদ্ধাস্ত্র তা গেছিল ইরানে। এবং ইরান মনে করেছিল যে চীনের যুদ্ধাস্ত্র দিয়ে তারা আমেরিকাকে ঠেকাতে পারবে। ভুল ধারণা ছিল, কারণ কার্যত চীনের যুদ্ধাস্ত্র ইরানকে অনেকটাই ডুবিয়ে দিয়েছে। কারণ ইরানের যে আকাশ সুরক্ষা বা একটা দেশের যে সবচেয়ে বড় সুরক্ষা বলা হয়, যেটাকে বলা হয় এয়ার ডিফেন্স, সেই এয়ার ডিফেন্স তারা চীন থেকে নিয়েছিল। চীন ইরানের আকাশ সুরক্ষার জন্য, এয়ার ডিফেন্সের জন্য HQ-9B সরবরাহ করে দিয়েছিল। কিন্তু তথ্য বলছে, গোয়েন্দা রিপোর্ট বলছে যে আমেরিকা এবং ইসরায়েলের যে সমস্ত মিসাইলগুলো ইরানের বুকে আছড়ে পড়েছিল, তেহরানের বুকে আছড়ে পড়েছিল, সেগুলোকে একটাও ইন্টারসেপ্ট করতে পারেনি এই HQ-9B, বা বুঝতেও পারেনি কোন দিক থেকে মিসাইলগুলো আসছে, ট্র্যাক পর্যন্ত করতে পারেনি। পরিবর্তে HQ-9Bকে ধ্বংস করে দিয়েছে আমেরিকার একাধিক মিসাইল। এই ছবিটা আপনারা মনে করে দেখুন, আমাদের ক্ষেত্রেও আমরা ঘটিয়েছি। অর্থাৎ চীনের তরফে যে HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানকে দেওয়া হয়েছিল, অপারেশন সিঁদুরের সময় আমরা বলে এয়ার স্ট্রাইক করে নূর খান থেকে শুরু করে একের পর এক এয়ারবেস পাকিস্তানের ধ্বংস করে দিয়েছিলাম। এবং HQ-9B কোনো এয়ার ডিফেন্স তখনও গড়ে তুলতে পারেনি, এবং এই HQ-9Bকেও আমরা ধ্বংস করে দিয়েছিলাম অপারেশন সিঁদুরের সময়। সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে চীন এই এয়ার ডিফেন্স সিস্টেমটিকে যখন ইরানের কাছে বিক্রি করেছিল, তখন খাতায় কলমে বলেছিল যে এটা অত্যন্ত অ্যাডভান্স একটা এয়ার ডিফেন্স সিস্টেম, 260 কিলোমিটার যার রেঞ্জ, এবং 1 মিনিটের মধ্যে এটা 100টি ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইলকে প্রতিরোধ করতে পারে। এবং এই এয়ার ডিফেন্স সিস্টেমটি এত দ্রুত প্রতিরোধ করতে পারে একটাই কারণে, যে তার ইলেকট্রনিক্যাল যে স্ক্যানিং সিস্টেমের জন্য বলে চীন দাবি করেছিল। আলটিমেটলি কী ছবি আমরা দেখলাম, অন্যান্য চীনা প্রোডাক্ট যেগুলো বাজারে পাওয়া যায় তার মতো এই HQ-9Bও একটা সাদা মূল্যবাদে কিছু নয়, সেটা ইরান হাড়ে হাড়ে এখন বুঝতে পারছে। কিন্তু এরপর আমরা দেখলাম যে ইরান খুব দ্রুত স্ট্রাইক ব্যাক করলো, ইরান খুব দ্রুত যুদ্ধের ময়দানে ফিরে আসলো এবং দ্রুত প্রত্যাঘাতে গেল। তার ব্যাক টু ব্যাক দুটো কারণ আছে। সেই কারণগুলো হলো, ইরানের হাতে এই মুহূর্তে রয়েছে বিশ্বের সবথেকে খতরনাক
যে অ্যাটাক ড্রোন ইউনিট, অর্থাৎ অনেকে বলে ইসরায়েলের থেকেও বেশি খতরনাক ড্রোন ইউনিট ইরানের হাতে আছে, এবং তার কারণ ইরানের R&D, তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উৎকর্ষতা। এবং দ্বিতীয় বিষয় হলো হাইপারসনিক গ্লাইড মিসাইল রয়েছে ইরানের হাতে, এবং এই বিপুল পরিমাণ খতরনাক মিসাইলের জন্য সারা বিশ্বের একটা বড় অংশ তাকে সমীহ করে, এবং যে কারণে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখলাম যে আরবভুক্ত প্রায় 9টা দেশের উপরই ইরান একেবারে খুব দ্রুত আক্রমণ চালালো, এবং সেই আক্রমণের হাত থেকে বাঁচেনি আমেরিকার কোনো এয়ারবেস বা ডিফেন্স বেস। কারণ কাতারের আল উদেইদ এয়ারবেস, যেটা ইউএসএ সবথেকে বড় এয়ারবেস এশিয়ার মধ্যে, সেখান থেকে শুরু করে বাহরিনে যেখানে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের 5th ফ্লিট তার যে হেডকোয়ার্টার থেকে, সেখান থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কুয়েত, সৌদি, জর্ডান, কেউ বাদ নেই, বাহরিন, সর্বত্র ইরানের যে অ্যাটাক ড্রোন এবং এই হাইপারসনিক গ্লাইড মিসাইল আছে পড়েছে, এবং আমরা একের পর এক সেই বিধ্বংসী ছবিগুলো সারা বিশ্ব দেখেছে। কিন্তু ইরান এভাবে রয়্যাল কামব্যাক করলো কী করে, স্ট্রাইক ব্যাক করলো কী করে, এর ম্যাজিকটা কী? গোয়েন্দারা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন এর কারণ রাশিয়া। কারণ ইরানের যে সমুদ্র তট রয়েছে সেখান থেকে অনেক দূরে তেহরান, অর্থাৎ তাদের ক্যাপিটাল সিটি রয়েছে, এবং ক্যাপিটাল সিটি তেহরানের অবস্থানটাও খুব গুরুত্বপূর্ণ। তেহরানের চারিদিকে ঘিরে রয়েছে উঁচু পাহাড়, অর্থাৎ সেখানে সরাসরি আমেরিকার তরফে আর্ম ফোর্স পৌঁছানো খুব কঠিন। ফলে ল্যান্ড ইনভেশন করে ইরানকে জয় করা বা ইরানকে ক্ষতি করাটা খুব কঠিন বলেই বিশেষজ্ঞরা মনে করেন। আবার তেহরান যখন অবস্থান করছে তার একদম পাশেই রয়েছে রাশিয়া, কারণ মাঝখানে রয়েছে একদম প্রায় ছোট হয়ে আসা ক্যাসপিয়ান সি, এবং এই পথেই পুরো সাপোর্টটা আসছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবং যখনই ইরান প্রথম পর্বে মারাত্মক ক্ষতিগ্রস্ত হলো, এরপরে যে তথ্য আমাদের কাছে আসছে যে বিপুল পরিমাণে এয়ার ডিফেন্স সিস্টেম S-300 এবং একই সঙ্গে সুখোইয়ের সাপোর্ট ইরান পাচ্ছে রাশিয়ার থেকে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যে কারণে আপনারা দেখবেন যে কুয়েতে আমেরিকার যে F-15EX বা ইগল পরপর 3টিকে শটডাউন করা হয়েছে, এবং আমেরিকা পরে একটা ন্যারেটিভকে সামনে নিয়ে এসেছিল যে এই F-15EX বা ইগলগুলোকে তারা সেম সাইড শটডাউন করেছে, কিন্তু গোয়েন্দারা তা বলছেন না। গোয়েন্দারা বলছেন এগুলোকে শটডাউন করেছে সুখোই, অর্থাৎ রাশিয়ার নির্মিত সুখোই, যখন ইরান ব্যবহার করছে। এবং ইরান যে ম্যাজিকটা দেখিয়েছে তা হলো যে একটা অসম যুদ্ধে নেমেও আমেরিকার বিরুদ্ধে ইরান এখনও পর্যন্ত আমেরিকার 9টা ফাইটার জেটকে শটডাউন করেছে তাদের সুখোই এবং S-300 যে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে। শুধু তাই নয়, ইসরায়েলের হাতে থাকা আমেরিকার তৈরি বিশ্বের সবথেকে দামি স্টেলদি ফাইটার জেট F-35 সহ মোট 6টি ফাইটার জেটকেও তারা শটডাউন করতে পেরেছে। এবং এই বিপুল ক্ষয়ক্ষতি নিয়ে আমেরিকা এবং ইসরায়েল বেশ চিন্তিত বলে একটা বড় অংশ মনে করছেন। যদিও একটা ছবি উঠে আসছে যে এই যুদ্ধে নেমে ইরানের ক্ষয়ক্ষতিও কম হয়নি, তাদেরও প্রচুর পরিমাণে ফাইটার জেট যেগুলোকে শটডাউন করা হয়েছে, কারণ সেগুলোকে তারা আপগ্রেড করতে পেরেছিল না। আরও একটা বিষয় আপনারা ফলো করে দেখবেন যে আরবভুক্ত দেশ যাদের উপর ইরান সরাসরি আক্রমণ চালিয়েছে তাদের মিসাইল এবং অ্যাটাক ড্রোন দ্বারা, তারা কেউ সেটা প্রতিরোধ করতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন এখানেও সমস্যা সেই আমেরিকাই, কারণ এই আরবভুক্ত দেশগুলো মূলত আমেরিকার কাছ থেকে প্যাট্রিয়ট বা থার্ডের মতো যে সিঙ্গল লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেমকে ইনস্টল করিয়েছিল, এবং সিঙ্গল লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এবং সিঙ্গল লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ইরানের যে হাইপারসনিক মিসাইল তাকে প্রতিরোধ করা কোনোভাবেই সম্ভব নয়, সেটা সারা বিশ্ব দেখেছে। এবং আমেরিকা নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ আরবভুক্ত দেশে থাকা তাদের একটা এয়ারবেস ডিফেন্স বেসকেও তারা ইরানের যে আক্রমণের হাত থেকে বাঁচাতে পারেনি। এরপর সৌদি শাসকরা বেশ দুঃখের সঙ্গে বলেছে যে আমেরিকা এই মুহূর্তে শুধুমাত্র ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকেই তারা সিকিওর করছে, কিন্তু বাদবাকি যে দেশগুলো যেখানে আমেরিকার বেস ছিল আরবভুক্ত দেশ, তাদেরকে ইরানের আক্রমণের মুখে তারা ছেড়ে দিয়েছে। এই দুঃখ প্রকাশ করেছেন সৌদি শাসকরা। এপিসোডের এই পর্বে এসে অনেকের মধ্যে যে প্রশ্নটা অনিবার্যভাবে ঘুরপাক খাচ্ছে যে স্বার্থপর আমেরিকা এবং খ্যাপাটে ডোনাল্ড ট্রাম্প, স্বার্থ পড়লেই ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে, তাহলে ভারতের ক্ষেত্রে কী হতে পারে? যখন তখন সম্পর্কের অবনমন ঘটতে পারে, তাহলে কি নয়াদিল্লির ক্ষেত্রেও এই মিস অ্যাডভেঞ্চারের চেষ্টা আমেরিকা করতে পারে? প্রশ্নটা অমূলক নয়, এবং বিশেষজ্ঞরা অনেকেই মনে করেন যে আমেরিকা অতীতে বহুবার এই ঘটনা ঘটিয়েছে মিত্র দেশের সঙ্গেও। ফলে ভারতের ক্ষেত্রে এটা ঘটতে পারে কি? এই প্রশ্ন যখন আসছে তার উত্তর এক বাক্যে না। তার প্রথম কারণ, সারা বিশ্বের কাছে ভারত অতি থেকে অতি শক্তিশালী একটি নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি। ভারতের হাতে যে পরিমাণ নিউক্লিয়ার পাওয়ার রয়েছে তা সারা বিশ্বের কাছে একটা ভয়ঙ্কর ছবি বলে অনেকে মনে করেন সমীহ জায়গায়। এবং আমরা বলছি না, ব্রিটেনের সমীক্ষক সংস্থা বলছে যদি এই মুহূর্তে যুদ্ধ হয় তাহলে ভারতের হাতে অ্যাক্টিভ নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা রয়েছে 1000-এর থেকে কিছু বেশি, যেটা সারা বিশ্বের ক্ষেত্রে একটা ভয়ঙ্করতম ছবি বলে সারা বিশ্ববাসী মনে করতে পারে। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা ইতিমধ্যেই পরীক্ষিত, টেস্টেড, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম হলো 8 লেয়ার্স এয়ার ডিফেন্স সিস্টেম। এটা বুঝে নেওয়া একটু প্রয়োজন যে সবথেকে
সুখ্যাতি বা সব থেকে বেশি সুনাম হলো ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের 6 লেয়ার্স তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। তাদের 8 লেয়ার্স এয়ার ডিফেন্স সিস্টেম নয়, তাদের ডেভিড স্লিং, অ্যারো 2, অ্যারো 3 দিয়ে মোট 6 লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ইসরায়েলের জন্য। কিন্তু ভারত তার থেকেও 2 কদম এগিয়ে 8 লেয়ার্স, এবং আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভাঙার কম চেষ্টা করেনি আমেরিকা এবং চীন যৌথভাবে অপারেশন সিঁদুরের সময়, কিন্তু তারা মুখ পুড়িয়েছে। সেই সময় আমরা বলে বলে পাকিস্তানের হাতে থাকা আমেরিকা বা চীনের যুদ্ধাস্ত্রকে শটডাউন করেছি, যেমন তাদের ফাতে 2 বা শাহিন 3 মতো নিউক মিসাইলকে আমরা আমাদের আকাশ অথবা MR-7 মতো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে শটডাউন করিয়েছি। এছাড়া আমাদের S-400 তো আছেই, তার পাশাপাশি রাশিয়া থেকে আমরা আরও বেশ কিছু S-500 এয়ার ডিফেন্স সিস্টেমকে ইনস্টল করার পথে, যাকে বলা হয় যে হাইপারসনিক মিসাইলও যার খপ্পর থেকে পালাতে পারে না। ফলে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম আরও শক্তপোক্ত হতে চলেছে, আরও বেশি কঠিন হতে চলেছে সারা বিশ্ব অন্তত শত্রু রাষ্ট্রের জন্য। দ্বিতীয়টি হলো একটা পলিসি, যে পলিসি ভারত ফলো করে রাশিয়ার মতোই, তাকে বলা ডেড হ্যান্ড পলিসি। নিয়ম অনুসারে আমাদের যে স্ট্র্যাটেজিক কমান্ড, তার প্রধান হলেন আমাদের প্রধানমন্ত্রী, তিনি যিনি হন। ফলে এই স্ট্র্যাটেজিক কমান্ডের হাতে থাকে আমাদের নিউক্লিয়ার পাওয়ার। সেখানে যদি কোনো রেসপন্স জড়িত সমস্যা হয়, অর্থাৎ আমাদের কোনো HVTকে টার্গেট করার চেষ্টা করা হয় বা এই ধরনের কোনো ঘটনার চেষ্টাও করা হয়, তাহলে এই নিউক্লিয়ার যে এক্সিকিউশন, সেক্ষেত্রে কিছু ডিসঅর্ডার রেসপন্স পৌঁছবে, সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি এই সমস্ত নিউক্লিয়ার ওয়েপেন্সগুলো তারা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আছড়ে পড়বে আমাদের শত্রু রাষ্ট্রের ওপর। এই সেম পলিসি ফলো করে রাশিয়া বা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ফলে এই ছবিটাকে আমেরিকা ভীষণ ভয় পায়, এই পদ্ধতি, এই পলিসিকে আমেরিকা ভীষণ ভয় পায়, এমনটাই গোয়েন্দা রিপোর্ট আমরা জানতে পারছি। এবার যে প্রশ্নটা আসবে যে আমেরিকা যেভাবে এই অ্যানথ্রোপিক AI ক্লাউড অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে করা হতে পারে, হ্যাঁ আমরা প্রস্তুত রয়েছি। আমাদের আত্মনির্ভর ভারত সেই বিষয়ে অনেকটা এগিয়ে গেছে। তার কারণ আপনারা 2025টা মনে করে দেখুন, হঠাৎ করে দিল্লি সহ চেন্নাই সহ বেশ কিছু এয়ারপোর্টে GPS স্পুফিং করা হয়েছিল, সাইবার অ্যাটাক করা হয়েছিল, এবং পশ্চিম বিশ্বের একটি কুখ্যাত গোয়েন্দা সংস্থা এর সঙ্গে নিয়োজিত ছিল, এর সঙ্গে অ্যাটাচ ছিল বলে আমরা জানতে পারছি। সেই সময় আমরা সেটাকে প্রতিরোধ করেছিলাম, এবং CIA বা আমেরিকার যে সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে সেটা থেকে বাঁচানোর জন্য বা তার থেকে পথ ভিন্ন করার জন্য ইতিমধ্যেই আমাদের যে ডিফেন্স বা আমাদের যে প্রতিরক্ষা ক্ষেত্র রয়েছে, তারা ইতিমধ্যেই ভারোস অপারেশন সিস্টেম, একই সঙ্গে নাভিক সিস্টেমকে আমরা ব্যবহার করছি, যেটা পুরোপুরি ইসরো দ্বারা নিয়ন্ত্রিত। এখানে CIA বা আমেরিকার কোনো জারিজুরি খাটবে না। দ্বিতীয় বিষয় হলো যে একটা তথ্য আসছে, যেমন আমেরিকা বিভিন্ন রাষ্ট্রকে সাপোর্ট করে, তেমনি ইরানকে সাপোর্ট করার জন্যও তো উন্নত রাষ্ট্রগুলো আছে। সেই কারণেই যখন ইরান স্ট্রাইক ব্যাক করলো, আপনারা দেখবেন যে আরবভুক্ত সমস্ত দেশ যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি আছে, সেখানে ইরানের বিভিন্ন মিসাইলগুলো আছড়ে পড়েছিল। তার কারণ গোয়েন্দারা ব্যাখ্যা করছেন যে সেখানে যারা পাইলট ছিলেন, US পাইলট ছিলেন বা ফাইটার জেটের পাইলট US এর তরফে ছিলেন, তারা তাদের মোবাইলে স্ন্যাপচ্যাট বলে একটা অ্যাপ ব্যবহার করছিলেন, এবং ইরানকে একটা স্পেশাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাপোর্ট দেওয়া হয়েছিল একটি উন্নত রাষ্ট্রের তরফে। ইরান সেই পদ্ধতির মাধ্যমে ওই ফাইটার জেটের পাইলটদের এই স্ন্যাপচ্যাট বা স্পেশাল অ্যাপটাকে ট্র্যাক করে অবস্থানকে নিশ্চিত করার পরে সেখানে একদম প্রিসাইজড অ্যাটাক করা হয় ইরানের তরফে, এবং ব্যাপক সফলতা আসে। এরপরই যে তথ্য আমরা জানতে পারছি বা গোয়েন্দা রিপোর্ট কনফার্ম করছে যে আমেরিকার তরফে তাদের সমস্ত ফাইটার জেটের পাইলটদের স্ন্যাপচ্যাটকে মোবাইল থেকে ডিলিট করার স্ট্রিক্ট নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বের এই ভয়ঙ্কর যুদ্ধের ঘনঘটার মধ্যে যেমন আমেরিকা ব্যাকফায়ারের ভয় পাচ্ছে, তেমনিভাবে পাকিস্তানও পেয়েছে। দেখবেন আপনারা ফলো করে যে সৌদির সঙ্গে পাকিস্তানের যে ডিফেন্স প্যাক হয়েছিল, অর্থাৎ প্রতিরক্ষার চুক্তি হয়েছিল, একে অপরের উপর আক্রমণ ঘটলে একে অপরে ঝাঁপিয়ে পড়বে। সৌদির উপর আক্রমণ তো ঘটেছে, ইরান তো আক্রমণ করেছে, পাকিস্তান চুপ করে বসে আছে কেন? উল্টে যাদের এয়ারফোর্সই নেই, সেই আফগান তালিবানরা পাকিস্তানে প্রবেশ করে তাদের নূর খান এয়ারবেস সহ 6টি মিলিটারি ইনস্টলেশনকে কার্য ধূলিসাৎ করে দিয়ে গেছে। পাকিস্তান চুপ করে বসে আছে। পাকিস্তান আবার অন্য দেশকে সাপোর্ট করতে গেছে প্রতিরক্ষাগতভাবে, ভাবুন। এবং সবথেকে বড় বিষয়, পাকিস্তান ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে ভারতের একটি পদক্ষেপের পরিপ্রেক্ষিতে। তারা আন্তর্জাতিক দুনিয়ায় সরব হয়েছে যে ভারত তাদের বর্ডার অর্থাৎ রাজস্থানের যোধপুরে এই অগ্নি 2 মিসাইলকে ফরওয়ার্ড ডিপ্লয়েড করেছে। ফরওয়ার্ড ডিপ্লয়েডের অর্থ হচ্ছে সেই মিসাইলটাকে এমন করে লঞ্চ করানো যে কোনো মুহূর্তে সেটিকে পার্শ্ববর্তী ক্ষেত্রে হিট করানো হতে পারে। প্রথম কথা, আমাদের কাছে পাকিস্তানকে বলে রাখার প্রয়োজন যে শুধু অগ্নি 2 না, অগ্নি 5ও আছে, এবং যার আওতায় সারা বিশ্ব চলে আসে। অগ্নি 2 এর ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট নিয়ে প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে পাকিস্তান যেমন আন্তর্জাতিক দুনিয়া আমেরিকার দ্বারস্থ হয়েছে, ঠিক তেমনিভাবে পাকিস্তান ভীত হয়েছে আরও একটি কারণ আমাদের উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা সংক্রান্ত বৈঠকের পরই আমাদের মিলিটারিকে, আমাদের ডিফেন্সকে, আমাদের স্পেশাল ফোর্সকে পাকিস্তান সীমান্তে হাই অ্যালার্টে রাখা হয়েছে।
ফলে কখন কি হয় এটা পাকিস্তান বোঝার আগেই হয়তো ঘটে যাবে। যে ছবিটা ইরান দেখিয়েছে একাই 100 করে, ভারত তো অনেকটা এগিয়েই না। ফলে পাকিস্তানকে মনে রাখতে হবে যে পাকিস্তান এখনও পর্যন্ত ভারতের পায়ের ধুলো মাত্র। আরও গুরুত্বপূর্ণ, অথেন্টিক এবং রেলিভেন্ট ইনফরমেশন নিয়ে ফিরছি পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকেই জয় হিন্দ।